ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইতিহাসের তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। আমরা আগের দিন পড়ছিলাম ইন্ডিয়ান হিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ভারতের স্বাধীনতা আন্দোলনের আমি আগের দুটো ক্লাসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সমস্ত ইম্পর্টেন্ট সেশনে তাদের প্রেসিডেন্ট কে কে ছিলেন, কোথায় কোথায় সেশনগুলো হয়েছিল, সমস্ত কিছু দুটো ক্লাসে ফুল কভার করে দিয়েছি। তো যারা এখনো আমার আগের ক্লাস দুটো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নাও এবং সেগুলো খাতায় লিখে নাও। আজকে নতুন চ্যাপ্টার শুরু করার আগে ওভারঅল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আমরা কি কি জিনিস কভার করব, বা ডাব্লিউবিসিএস তথা পিএসসি আরো অন্যান্য এক্সাম এবং যে কোনো গভর্নমেন্ট জবস এক্সামে ইন্ডিয়ান হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্টে কোন কোন জায়গা থেকে বেশি বেশি করে প্রশ্ন উত্তর আমাদেরকে করতে হবে, সেগুলো আজকে আমরা আগে একটা ওভারঅল আইডিয়া দেখে নেব। তো ইন্ডিয়ান হিস্ট্রির আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আমরা আগের দিন পড়েছি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠা হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন A.O. হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং প্রেসিডেন্ট ছিলেন প্রথম সেশনে উমেশ চন্দ্র ব্যানার্জি। এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গেল। ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, তাদের সঙ্গে জড়িত যে সমস্ত বিপ্লবী রাজনৈতিক নেতা যারা ছিলেন তাদের সম্বন্ধে জানতে হবে। ইয়ার ওয়াইজ কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলো সম্বন্ধে জানতে হবে। বিভিন্ন বিপ্লবী দল, বিভিন্ন সংবাদপত্র, তাদের এডিটর কে ছিলেন, কোন কোন ঐতিহাসিক কোন ঘটনা সম্বন্ধে কি উক্তি করেছেন, গভর্নর জেনারেলসদের সম্বন্ধে জানতে হবে, এবং বিশেষ ব্যক্তিত্ব যেমন মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, বিপিন চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল, এরকম অনেকে আছেন যাদের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং তাদের ভারতের যে স্বাধীনতা আন্দোলন তাতে কি অবদান সেগুলো আমাদেরকে জানতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করার পর আমরা আর যে জিনিসগুলো এরপরে জানবো সেটা হচ্ছে গান্ধী পিরিয়ড, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি কি অবদান। গান্ধীজি একজন লয়ার ছিলেন। তো উনি প্রথমে আফ্রিকায় যান এবং ওখানে গিয়ে আন্দোলনে প্রথম অবতীর্ণ হন। তারপর ভারতে আসেন 1915 খ্রিস্টাব্দে। তারপর থেকে 1919-এ 1917 চম্পারণ সত্যাগ্রহ, 1918 খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক, 1919-এ রাওলাট আইন, 1920 অসহযোগ আন্দোলন, 1930-এ আইন অমান্য আন্দোলন, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন এবং জাতীয় কংগ্রেসের সমস্ত সেশনগুলো উনি, মানে কে কে প্রেসিডেন্ট হবে সেগুলো ঠিক করতেন উনি। অর্থাৎ এই পুরো সময়টা জুড়ে গান্ধীজি জড়িত এবং বিভিন্ন ঘটনাগুলো গান্ধীজির সঙ্গে সম্পর্কিত, সেগুলো আমরা সব জানবো। তারপর জানবো সুভাষ চন্দ্র বোস, অর্থাৎ নেতাজি স্বাধীনতার মুক্তি আন্দোলনে তার অবদান, আজাদ হিন্দ ফৌজ, এগুলো সম্বন্ধে জানবো। এবং যে ছোটখাটো ঘটনাগুলো, বিপ্লবী যে সংগ্রামগুলো, আন্দোলনগুলো হয়েছিল সেগুলো সম্বন্ধে জানবো। প্রচুর কিছু আছে। তো বিভিন্ন বিভিন্ন ক্লাসে একটা করে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কভার করে ফুল সিলেবাসটা আইএনএম এর কভার করে দেব। কোনো চিন্তা নেই। তোমরা সবাই বিএস একাডেমিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশন অন রাখো। আমাদের অলরেডি জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি এবং সায়েন্সের ক্লাস শুরু হয়েছে, ইতিহাস তো চলছে।
আমরা সামনে খুব তাড়াতাড়ি কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস নিয়ে আসবো। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রামে প্রতিদিন রাত্রি 9টা থেকে বিভিন্ন টপিকসের উপর কুইজ হয়। তো যারা চাও বা আগ্রহী তারা জয়েন করো এবং কুইজে পার্টিসিপেট করো। তো এই ছিল ওভারঅল একটা আইডিয়া। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে অনেক কিছু জানতে হবে, পড়তে হবে এবং কি কি চুক্তি হয়েছিল, সংবাদপত্র, তাদের এডিটরদের নাম, সেসব জানবো। সমস্ত কিছু ক্লাস করতে থাকো, দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। কেননা প্রচুর কিছু আছে, একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম যাতে সুবিধা হয় যে আমাদেরকে এত কিছু পড়তে হবে এবং এগুলো থেকেই বেশি প্রশ্ন আসে। তো আজকে আমি যে ক্লাসটা করাবো এবার সেখানে চলে যাই। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হলো স্বদেশী আন্দোলন। কি বললাম? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলন 1905 খ্রিস্টাব্দে হয়েছিল। সূত্রপাত কিভাবে হলো এই আন্দোলনের সেখানেই আসবো। লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই একটি ঘোষণা করলেন। লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই একটি ঘোষণা করলেন। কি সেই ঘোষণা? যে বাংলাকে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ বঙ্গভঙ্গ। কেন? যুক্তি কি দিলেন? যে এত বড় বাংলা প্রদেশের দায়িত্ব একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে সম্ভব হচ্ছে না দেখভাল করা, তাই বঙ্গভঙ্গ করতে হবে এবং বাংলাকে ভাগ করে কি কি করা হবে সেটাই দেখব। বললেন বাংলাকে ভেঙে দেয়া হবে দুভাগে। কি? বাংলাকে দুভাগে ভেঙে দেওয়া হবে। এক ভাগে থাকবে বাংলা বিহার, অর্থাৎ বাংলা মানে এটা পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা, এই তিনটে মিলে হবে বাংলা প্রদেশ। এই তিনটে নিয়ে হবে বাংলা প্রদেশ এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা, দার্জিলিং এবং আসাম, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা, দার্জিলিং এবং আসাম, এগুলো নিয়ে গঠিত হবে পূর্ববঙ্গ ও আসাম। এটা একটা প্রদেশ হবে। অর্থাৎ বাংলাকে ভেঙে দিয়ে করা হবে বাংলা প্রদেশ একটা, যেখানে থাকবে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা এবং পূর্ববঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গ, এই দুটোকে মিলে পূর্ববঙ্গ আসাম, যেখানে থাকবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা, দার্জিলিং এবং মালদহ জেলা। দার্জিলিং, মালদহ জেলা, এগুলো নিয়ে হবে পূর্ববঙ্গ আসাম। এটা থাকবে একটা লেফটেন্যান্ট গভর্নরের হাতে, এটা থাকবে একটা লেফটেন্যান্ট গভর্নরের হাতে। দুজন আলাদা আলাদা হবে ব্যক্তি, তারা আলাদা আলাদা ভাবে শাসন করবে, বাংলাকে ভাগ করে দেওয়া হবে। ঘোষণা করলেন লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই এবং এও বললেন যে এই বঙ্গভঙ্গ কার্যকরী হবে 16ই অক্টোবর 1905। বঙ্গভঙ্গ কার্যকরী হবে কখন? 1905 এর 16ই অক্টোবর। ডেট গুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসবে প্রশ্ন যে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। বাংলাকে ভাগ করে কি কি করা হয়েছিল? একটা পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যাকে নিয়ে বাংলা প্রদেশ এবং আরেকটা
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা, দার্জিলিং, মালদহ জেলা এবং আসামকে নিয়ে পূর্ববঙ্গ, আসাম। এরপর আরো যে জিনিসগুলো বলা হলো সেটা হলো পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হবে ঢাকাতে। কোথায়? ঢাকায়। ঢাকায় হবে পূর্ববঙ্গ ও আসাম এই প্রদেশের রাজধানী, আর এই বাংলা প্রদেশের রাজধানী হবে কলকাতায়। এই বাংলা প্রদেশের রাজধানী হবে কলকাতায়। তো এই কথা শুনে বাংলা তথা গোটা ভারতবর্ষে আন্দোলনের ঝড় ওঠে এক, এবং এই সময় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী তাদের পত্রিকার মাধ্যমে তাদের ক্ষোভ, ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তোলেন, এবং এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রচুর আর্টিকেলস বেরোয়, সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হতে শুরু করে, বিভিন্ন জায়গায় ক্ষিপ্ত বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। তো সেগুলো আমরা জানবো, কোন কোন পত্রিকাগুলোতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল তারা, সেগুলো আমরা দেখব। তাহলে মনে রাখবে ডেট 1905-এর 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী, 1905-এর 19 জুলাই বঙ্গভঙ্গের ঘোষণা। এবার দেখব কোন কোন পত্র পত্রিকা তাদের এডিটর কে ছিলেন যারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন। আরো অনেক কিছু জানবো। বঙ্গভঙ্গ থেকেই স্বদেশী আন্দোলনের উৎপত্তি হয়েছিল। এই বঙ্গভঙ্গ ঘোষণা করার পরেই স্বাধীনতা সংগ্রামীরা যে আন্দোলনে অবতীর্ণ হয়েছিলেন সেটাই স্বদেশী আন্দোলন নামে পরিচিত। কোন কোন পত্রিকা? প্রথমেই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী। কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলি, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়ের যুগান্তর, মতিলাল ঘোষের অমৃতবাজার, বিপিনচন্দ্র পালের নিউ ইন্ডিয়া, ছ নম্বর অজিত সিং এর ভারত মাতা, তাহলে কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলি পত্রিকা, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের যুগান্তর পত্রিকা, মতিলাল ঘোষের অমৃতবাজার পত্রিকা, বিপিনচন্দ্র পালের নিউ ইন্ডিয়া। এখানে একটা ইনফরমেশন দেওয়ার আছে, অ্যানি বেসান্ত তিনিও নিউ ইন্ডিয়া নামের একটি পত্রিকা প্রকাশ করতেন। কেউ কেউ এবারে জিজ্ঞাসা করবে যে বিপিনচন্দ্র পালেরও নিউ ইন্ডিয়া, অ্যানি বেসান্তেরও নিউ ইন্ডিয়া, তাহলে পরীক্ষায় প্রশ্ন এলে কোনটা করব? নিউ ইন্ডিয়া কার? যদি অপশনে বিপিনচন্দ্র পাল না থাকে তাহলে অবশ্যই অ্যানি বেসান্ত করব, কিন্তু কোথাও যদি কোনো প্রশ্নে থেকে যায় দুটোই, তাহলে আমরা এর আরো গভীরে যাব। নিউ ইন্ডিয়া বিপিনচন্দ্র পালেরটা ছিল সাপ্তাহিক, অর্থাৎ উইকলি। বিপিনচন্দ্র পালের নিউ ইন্ডিয়া ছিল উইকলি এবং অ্যানি বেসান্তের নিউ ইন্ডিয়া ছিল ডেইলি, অর্থাৎ ওটা প্রতিদিন বেরোতো, এবং বিপিনচন্দ্র পালের নিউ ইন্ডিয়া ছিল সাপ্তাহিক অর্থাৎ উইকলি। এটাই হচ্ছে এর গভীর ইনফরমেশন।
এছাড়া অজিত সিং এর ভারত মাতা। এই পত্র পত্রিকাগুলো এবং তাদের এডিটর ছিলেন এনারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লিখতে থাকলেন। এবার কিছু উক্তি জানবো যে কোন কোন পত্রিকায় কি কি বলেছিল। সবাই কিন্তু এগুলো নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য, এবং এগুলো থেকেও শুধু প্রশ্ন আসতে পারবে। এটা স্বদেশী আন্দোলন সম্পর্কিত না হলেও যে বেঙ্গলি পত্রিকা কার, অ্যান্সার বলবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত মাতা পত্রিকা কার, অজিত সিং এর। অমৃতবাজার পত্রিকা মতিলাল ঘোষ। তো এরকম প্রশ্ন আসবে। কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী। পরে একটা আলাদা ক্লাসে এরকম বিভিন্ন পত্র পত্রিকার নাম, তাদের এডিটর, সেগুলো পড়িয়ে দেব, পরীক্ষায় আসে। এস এন ব্যানার্জি অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি পত্রিকা, তার পত্রিকা বললাম বেঙ্গলি পত্রিকায় তিনি বললেন বঙ্গভঙ্গের ঘোষণা হওয়ার পরই যে এটি একটি ভয়ঙ্কর জাতীয় দুর্দৈব, অর্থাৎ এ গ্রেট ন্যাশনাল ডিজাস্টার। এটি ভয়ঙ্কর জাতীয় দুর্দৈব, এবং এই বলে তিনি বঙ্গভঙ্গকে অভিহিত করলেন যে আমরা অপমানিত, লাঞ্ছিত ও প্রতারিত। অর্থাৎ we had been insulted, humiliated and tricked. তাহলে এস এন ব্যানার্জি বেঙ্গলি পত্রিকায় বললেন এটি একটি ভয়ঙ্কর জাতীয় দুর্দৈব, এ গ্রেট ন্যাশনাল ডিজাস্টার, এবং আমরা অপমানিত, লাঞ্ছিত ও প্রতারিত। অর্থাৎ উই হ্যাড বিন ইনসাল্টেড, হিউমিলিয়েটেড অ্যান্ড ট্রিকড। তিনি বঙ্গভঙ্গের উদ্দেশ্যে এই উক্তিটি করলেন এবং লর্ড কার্জনের উদ্দেশ্যে বললেন যে তারা যদি বঙ্গভঙ্গ তুলে না নেন তাহলে বাংলা তথা সারা ভারতবর্ষে সংগ্রামের এক আগুন জ্বলবে। তো পরীক্ষায় আসবে যে আমরা অপমানিত, লাঞ্ছিত, প্রতারিত, বঙ্গভঙ্গের উদ্দেশ্যে এই উক্তিটি কে করেছিলেন, কোথায় করেছিলেন? এস এন ব্যানার্জি করেছিলেন বেঙ্গলি পত্রিকায়। এটা একটি ভয়ঙ্কর জাতীয় দুর্দৈব, গ্রেট ন্যাশনাল ডিজাস্টার, এটাও বলেছিলেন। এরপর বঙ্গভঙ্গের যে মেন উদ্দেশ্য, অর্থাৎ লর্ড কার্জনের মেন মোটিভ কি ছিল এই বঙ্গভঙ্গের পিছনে, সেটা দেখব। বাংলা ভাগ হয়ে দুটো হলো, এদিকে হলো পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী ঢাকা, এবং এদিকে হলো বাংলা প্রদেশ, যার রাজধানী কলকাতা। পূর্ববঙ্গ আসামে হিন্দু জনসংখ্যা হলো 1,20,00,000 এবং মুসলিম জনসংখ্যা হলো 1,80,00,000। নতুন যে প্রদেশ তৈরি হলো তাতে বাংলা প্রদেশে, অর্থাৎ যেটাতে ছিল পশ্চিম বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটে নিয়ে বাংলা প্রদেশ। এখানে হিন্দুদের জনসংখ্যা হলো 1,70,00,000 এবং উড়িয়া
হিন্দি ভাষী মানুষ, তাদের জনসংখ্যা হলো 3,70,00,000। তাহলে বাঙালি হিন্দু 1,70,00,000। লর্ড কার্জন কি প্ল্যানটা করলেন, যে এমন ভাবে ভাগ করলেন যে পূর্ববঙ্গ আসামে হিন্দু হলো 1,20,00,000, মুসলিম 1,80,00,000, অর্থাৎ হিন্দুরা কিন্তু মাইনরিটি হয়ে গেল। সেম বাংলা প্রদেশে ওড়িয়া হিন্দি ভাষী মানুষ 3,70,00,000 এবং বাঙালি হিন্দুরা 1,70,00,000, এখানেও হিন্দুরা মাইনরিটি। অর্থাৎ তিনি এটাই ভেবে প্ল্যানটা করেছিলেন যে দুটো প্রদেশে এমন ভাবে ভাঙবো যে হিন্দুদেরকে মাইনরিটি করে দেবো দুই জায়গাতে, এবং হিন্দু মুসলিমে একটা বিভেদ ঘটানোর চেষ্টা করব। এবং এই সূত্রে তিনি ঢাকার নবাব সলিমুল্লাহকে খুব কম সুদের হারে 1,00,000 পাউন্ড টাকা ধার দেওয়ার ব্যবস্থা করেন, এবং এটা বোঝান যে এই দুটোতে ভাগ হলে মুসলিমরা অনেক প্রায়োরিটি পাবে সমস্ত কিছুতে। সেইভাবে মুসলিমরা বঙ্গভঙ্গকে সাপোর্ট করেছিল। 1906 খ্রিস্টাব্দে ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? অল ইন্ডিয়া মুসলিম লীগ ঢাকায় তৈরি হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ এবং মহসিন উল মুলক, এবং নেতৃত্ব দিয়েছিলেন আগা খান, অর্থাৎ ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন আগা খান। এই হলো 1906 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো, যেই মুসলিম লীগ বঙ্গভঙ্গকে সাপোর্ট করেছিল এবং মুসলিমদের সেখানে প্রায়োরিটি ছিল। লর্ড কার্জন সেরকমই বুঝিয়েছিলেন এবং হিন্দুরা মাইনরিটিতে পরিণত হয়েছিল। এটাই ছিল লর্ড কার্জনের প্ল্যান। এই সম্বন্ধে, বঙ্গভঙ্গ সম্বন্ধে লর্ড কার্জন একটি উক্তি করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ ব্যানার্জি একটি জবাব দিয়েছিলেন। দুটোই খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই দুটো কোটেশনই খুব আসে। আমরা দেখে নেব সেই দুটি কোটেশন। তাহলে বললাম, লিখে নেবে সবাই। 1906 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হয় ঢাকায়। প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ এবং মহসিন উল মুলক, এবং নেতৃত্ব দিয়েছিলেন আগা খান। লর্ড কার্জন তিনি বঙ্গভঙ্গ সম্বন্ধে বললেন, দিস ইজ এ সেটেলড ফ্যাক্ট, অর্থাৎ বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা, এর কোনো নড়চড় হবে না। অর্থাৎ বাংলা আবার যুক্ত হয়ে কখনো আগের মতো হবে না। বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা, দিস ইজ এ সেটেলড ফ্যাক্ট। এই কোটেশনের পরিপ্রেক্ষিতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা, এটাও প্রশ্ন আছে, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এস এন ব্যানার্জি লর্ড কার্জনের এই উক্তির পরিপ্রেক্ষিতে বললেন, I will unsettle the settled fact. উনি বললেন, I will unsettle the settled fact, অর্থাৎ আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব। বাংলা যেমন আগের মতো ছিল সেরকমই করব, বঙ্গভঙ্গ আমি তুলতে বাধ্য করব। I will unsettle the settled fact. লর্ড কার্জন বললেন, this is a settled fact, অর্থাৎ এটা স্থায়ী ঘটনা, কোনো নড়চড় হবে না। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা, তিনি বললেন, I will unsettle the settled fact, আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো। খুব ইম্পর্টেন্ট দুটো কোটেশন, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো, পরীক্ষায় এগুলো কিন্তু আসেই আসে। এবারে আসবো বঙ্গভঙ্গের জন্য যে আন্দোলন তার সূত্রপাত হয়েছিল, সেটাই হলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের ব্যাপারে জানার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস নোট করে রাখো।
1905 খ্রিস্টাব্দে 13ই জুলাই 1905 খ্রিস্টাব্দের 13ই জুলাই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা। 1905 খ্রিস্টাব্দে 13 জুলাই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কটের ডাক দেয়া হয়। বয়কটের ডাক দেওয়া হয়। এই প্রশ্নটা বারবার আসে যে সর্বপ্রথম বয়কটের ডাক দেওয়া হয় কোন পত্রিকার মাধ্যমে? 1905 খ্রিস্টাব্দের 13 জুলাই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তৈরি হলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য ছিল সেলফ রিলায়েন্স অর্জন করা, অর্থাৎ আত্মনির্ভর হওয়া। স্বদেশী আন্দোলনের মেইন রেজলিউশনই ছিল সেলফ রিলায়েন্স, স্বনির্ভর হওয়া, অর্থাৎ নিজেদের জিনিস নিজেরাই তৈরি করব, সেই জিনিসই ব্যবহার করব। স্বদেশী আন্দোলনের 3টে মূল নীতি ছিল। একটি হলো স্বদেশী, দ্বিতীয় বয়কট, তৃতীয় জাতীয় শিক্ষা। অর্থাৎ 3টে জিনিসের মাধ্যমে কি বলতে চাইলো? যে স্বদেশী অর্থাৎ নিজস্ব, ভারতবর্ষের নিজস্ব জিনিস তারা ব্যবহার করব। নিজেদের দেশের মধ্যে সুতো দিয়ে কাপড় তৈরি করা, কালি, ছাপার কালি, ব্যবহারে নিত্য প্রয়োজনীয় জিনিস, বইপত্র, সমস্ত কিছু, যা সমস্ত জিনিস আমরা ব্যবহার করব সব নিজেদের দেশেই তৈরি হবে, বিদেশ থেকে কিছু আমদানি করব না বা ব্রিটিশদের থেকে আমরা কিছু নেব না। বয়কট, এই সমস্ত জিনিস যেগুলো বিদেশি জিনিস যেগুলো আমরা ব্যবহার করি, জুতো থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, খাবার দাবার, নিত্য সামগ্রী, সমস্ত কিছু বয়কট করব, অর্থাৎ কিছু ব্যবহার করবো না, সব দেশীয় জিনিস ব্যবহার করব। এবং জাতীয় শিক্ষা, অর্থাৎ বিদেশিদের দ্বারা তৈরি স্কুল কলেজ এসব প্রত্যাহার করে জাতীয় স্কুল, জাতীয় কলেজ, দেশের নিজেদের স্কুল কলেজ পাঠশালা তৈরি করে সেখানে ছাত্রদের শিক্ষিত করব এবং শিক্ষকরা সেখানেই পড়াবেন, কোনো বিদেশি স্কুল বা কলেজে, ইউনিভার্সিটিতে নয়। এই 3টে নীতি নিয়ে স্বদেশী আন্দোলন শুরু হলো, যার মেন লক্ষ্য হলো সেলফ রিলায়েন্স, অর্থাৎ স্বনির্ভর হওয়া এবং স্বদেশী জিনিস ব্যবহার করা, বিদেশি জিনিস বয়কট করা, জাতীয় শিক্ষায় শিক্ষাদান করা। এবং সর্বপ্রথম বয়কটের ডাক দেওয়া হয়েছিল কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনীতে। তো এই ছিল স্বদেশী আন্দোলনের সূত্রপাত। স্বদেশী আন্দোলনে কারা কারা প্রধান নেতৃত্ব দিয়েছিলেন? 3 জনের নাম খুবই উল্লেখযোগ্য। লাল বাল পাল, অর্থাৎ লাল মানে হচ্ছে লালা লাজপত রায়, বাল মানে হচ্ছে বাল গঙ্গাধর তিলক এবং পাল মানে হচ্ছে বিপিন চন্দ্র পাল। এদের 3 জনের নামকে একসাথে বলা হতো লাল বাল পাল, অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। এরা 3 জনই ছিলেন কিন্তু এক্সট্রিমিস্ট, অর্থাৎ চরমপন্থী। লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। এনাদের সাথে যোগ দিয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। স্বদেশী আন্দোলনে অরবিন্দ ঘোষের প্রচুর অবদান। তিনি জাতীয় শিক্ষার স্বার্থে 750 টাকা বেতনে চাকরি ত্যাগ করে উনি চাকরি করতেন বরোদা রাজ কলেজে। বরোদা
রাজ কলেজ। বরোদা রাজ কলেজের অধ্যাপক ছিলেন অরবিন্দ ঘোষ। 750 টাকা বেতন পেতেন মাসে। সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি 75 টাকা বেতনে জাতীয় কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। যে সবাই স্বদেশী আন্দোলনে খুব আগ্রহের সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এই যে বঙ্গভঙ্গের মতো একটা বাজে ব্যাপার ব্রিটিশরা করেছিল তার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছিলেন। অরবিন্দ ঘোষ তিনি কি করেছিলেন, 750 টাকা বেতনে বরোদা রাজ কলেজের অধ্যাপকের চাকরি ত্যাগ করে জাতীয় শিক্ষার জন্য জাতীয় কলেজের অধ্যক্ষের ভার গ্রহণ করেছিলেন মাত্র 75 টাকা বেতনে। এরকম অনেক মানুষ তারা, এবং এই জাতীয় শিক্ষার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এনারা সবাই, হীরেন্দ্রনাথ দত্ত, এনারা জড়িত ছিলেন। তো আমি আসবো সেই প্রসঙ্গগুলো আরো ডিটেলসে। তার আগে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদেরকে বলার আছে। তাহলে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এনারা নেতৃত্ব দিয়েছিলেন প্রধানত। আরো অনেকে ছিলেন। নারী সমাজও এই স্বদেশী আন্দোলনে যোগদান করেছিল। স্বদেশী আন্দোলনের যে 3টি নীতি ছিল, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা। মানুষজন স্বদেশী অর্থাৎ ভারতবর্ষের অর্থাৎ দেশীয় জিনিস তারা ব্যবহার করতে শুরু করলো, বিদেশি জিনিস বয়কট করতে শুরু করলো। তামাক, সিগারেট, কোট, প্যান্ট সমস্ত কিছু বিদেশি যা কিছু জিনিস তারা সব বর্জন করলো এবং দেশীয় খাদির জিনিস, দেশীয়ভাবে তৈরি বিভিন্ন কলকারখানা, শিল্প থেকে সমস্ত কিছু জিনিসপত্র ব্যবহার করতে শুরু করলো। জাতীয় শিক্ষার স্বার্থে আমি আগেই বললাম বিভিন্ন জাতীয় স্কুল, জাতীয় কলেজ তৈরি হতে শুরু করলো। শিল্প কারখানাও তৈরি হতে শুরু করলো। বেঙ্গল কেমিক্যালস তৈরি করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তৈরি করলেন বেঙ্গল কেমিক্যালস। জামশেদজি টাটা তৈরি করেছিলেন লোহা ইস্পাত কারখানা। এবং আরো অনেক কিছু শিল্প কলকারখানা তৈরি হয়েছিল। তো জাতীয় শিক্ষার্থে সমস্ত ছাত্র নেতারা, যুব সমাজ, তারা স্বদেশী আন্দোলনের মেইন কারিগর অর্থাৎ প্রধান কারিগর ছিলেন তারাই, যুব সমাজ। সেই যুব সমাজকে আন্দোলন থেকে বিরত করার উদ্দেশ্যে ব্রিটিশরা 3টে সার্কুলার জারি করলেন। 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কার্লাইল সার্কুলার। কার্লাইল সার্কুলার, এই কার্লাইল ছিলেন বাংলা প্রদেশের চিফ সেক্রেটারি। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর লিওন সার্কুলার। কি বললাম? লিওন সার্কুলার। লিওন ছিলেন নবগঠিত ইস্ট বেঙ্গল এবং আসামের অর্থাৎ পূর্ববঙ্গ, আসামের চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারি লিওন ছিলেন নবগঠিত ইস্ট বেঙ্গল এবং আসামের চিফ সেক্রেটারি। 1905 খ্রিস্টাব্দেরই 21শে অক্টোবর আরেকটি সার্কুলার বেরোলো, পেডলার সার্কুলার। পেডলার সার্কুলার
এবং পেটলার ছিলেন বাংলা প্রদেশের শিক্ষা বিভাগের ডিরেক্টর। 1905-এর 10ই অক্টোবর কার্লাইল সার্কুলার বেরোলো। কার্লাইল ছিলেন কে? বাংলা প্রদেশের চিফ সেক্রেটারি। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর লিওন সার্কুলার বেরোলো। লিওন ছিলেন নবগঠিত ইস্ট বেঙ্গল এবং আসাম অর্থাৎ পূর্ববঙ্গ আসাম যে প্রদেশ তৈরি হলো বঙ্গভঙ্গের ফলে, তার চিফ সেক্রেটারি। এবং 1905 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর পেটলার সার্কুলার বেরোলো। পেটলার সার্কুলার, এটা ছিল বাংলা প্রদেশের শিক্ষা বিভাগের ডিরেক্টর। কে ছিলেন? পেটলার। তো এই তিনটে সার্কুলার জারি করার মাধ্যমে তারা ছাত্র সমাজ অর্থাৎ যুব সমাজকে বন্দে মাতরম ধ্বনি দেওয়া, স্বদেশী দ্রব্য ব্যবহার, বিভিন্ন সভা সমিতিতে যোগদান, এসব থেকে বিরত করলেন এবং শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কার করা, তাদের উপর অত্যাচার করা, এসব শুরু করলেন। বিদেশি শিক্ষায় জোর করে শিক্ষাদান করা, এ সমস্ত চালু করলেন এই সার্কুলার গুলো জারি করে। এই তিনটে সার্কুলারের বিরুদ্ধে 1905 খ্রিস্টাব্দের এই তিনটে সার্কুলারের বিরুদ্ধে 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর, খুব ভালো করে মনে রাখবে ডেটটা, 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর অর্থাৎ 4th নভেম্বর তৈরি হলো অ্যান্টি সার্কুলার সোসাইটি। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করলেন ছাত্র নেতা শচীন্দ্র প্রসাদ বসু। পরীক্ষায় আসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1905 খ্রিস্টাব্দের 4th নভেম্বর। প্রতিষ্ঠা করেছিলেন ছাত্র নেতা শচীন্দ্র প্রসাদ বসু। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি ছিল? যে তিনটে সার্কুলার আমি বললাম, কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার এবং পেটলার সার্কুলার, এই তিনটে সার্কুলারের মাধ্যমে যুব সমাজকে তারা স্বদেশী আন্দোলনে যোগদান থেকে বিরত রাখতে চাইছিল। অ্যান্টি সার্কুলার সোসাইটি এবং এর সাথে আরেকটা সোসাইটি যেটা 1902 সালে তৈরি হয়েছিল, ডন সোসাইটি। এটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখার্জি। এটাও পরীক্ষায় বারবার আসে। ডন সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1902। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সতীশচন্দ্র মুখার্জি। তো এই দুটো সোসাইটি অর্থাৎ সতীশচন্দ্র মুখার্জি ডন সোসাইটি এবং শচীন্দ্র প্রসাদ বসুর অ্যান্টি সার্কুলার সোসাইটি, এই দুটো সোসাইটি মিলে যুব সমাজকে জাতীয় শিক্ষায় শিক্ষিত করা, স্বদেশী আন্দোলনে আরো উৎসাহ দান করা, স্বদেশী আন্দোলনে যোগদান করার জন্য স্বদেশী দ্রব্য ব্যবহার করা এবং যে সমস্ত শিক্ষকদের বহিষ্কার করা হয়েছিল তাদেরকে পুনরায় জাতীয় কলেজ এবং স্কুলে যোগদান করানো, এই ছিল তাদের উদ্দেশ্য। এবং এটাতে স্বদেশী আন্দোলনে এক নতুন জাগরণ তৈরি হয়। এরকম ভাবে স্বদেশী আন্দোলন চলতে থাকে। স্বদেশী বয়কট এবং জাতীয় শিক্ষার মাধ্যমে ব্রিটিশরা বাধ্য হয়ে স্বদেশী আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়। ব্রিটিশরা স্বদেশী আন্দোলন তুলে নেয়। 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর, এই ডেটটা মনে রাখবে, এই ডেটটাতে কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল। 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ তুলে নেওয়া হয় এবং পুনরায় পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা দুটো বাংলা মিলে বাংলা প্রদেশ তৈরি হয়, যার রাজধানী হয় কলকাতা। আসাম আলাদাভাবেই থাকে আগের মতো একজন চিফ কমিশনারের অধীনে, এবং বিহার ও উড়িষ্যা একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীনে হয়। বঙ্গভঙ্গ রদ হয়ে যায়, বিহার উড়িষ্যা একজন লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে যায়,
আসাম একজন চিফ কমিশনারের হাতে যায় এবং পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে পুরো বাংলা প্রদেশ তৈরি হয়, যেটা রাজধানী হয় কলকাতা। এবং ভারতের রাজধানী পুনরায় কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। তো এই ছিল স্বদেশী আন্দোলনের একটা ওভারঅল আইডিয়া। যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো ছিল আমি বলে দিলাম। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। যেদিন বঙ্গভঙ্গ হয়েছিল অর্থাৎ 1911 16 অক্টোবর, সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মতো ভোরবেলায় খালি পায়ে এক মানুষের ভিড় গঙ্গা স্নান করে এসে প্রত্যেকে একে অপরের হাতে রাখি বেঁধে সেই দিন রাখি বন্ধন উৎসবের সূচনা করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মতো 1911 16 অক্টোবর রাখি বন্ধন উৎসবের সূচনা হয়। এটা ছিল একটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে অর্থাৎ স্বদেশী আন্দোলনের পক্ষে একটি পদক্ষেপ। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিও সবার সাথে শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে কম্পিটিটিভ এক্সামের জন্য বেস্ট বুকস রেকমেন্ডেড বাই WBCS অফিসার্স দেওয়া আছে। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখতে পারো এবং ভালো লাগলে তোমরা কিনতেও পারো। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি এর পরের ক্লাস নিয়ে আসছি। সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। উইশ ইউ অল দ্য বেস্ট।